দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি অবস্থান করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রোকলি, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তিনটা ব্রোকলি তিনটা গাছ থেকে নেওয়া। না দর্শক, একেবারেই ভুল ধারণা। জেনে অবাক হবেন এই তিনটা ব্রোকলি একটি গাছ থেকে নেওয়া। শুধু তিনটা না, একটা গাছে নাকি 5টা ব্রোকলিও হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? কারণ এখানে গবেষণার মাধ্যমে কিন্তু সেটা উৎপাদিত হয়। দর্শক, সেই বিষয়টা জানার জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটা আপনাদেরকে দেখতে হবে। শুধু ব্রোকলি না দর্শক, এখানে ফুলকপিও কিন্তু রঙিন ফুলকপি উৎপাদিত হয় পরিপূর্ণভাবে বায়ো ফার্টিলাইজার দিয়ে, অর্থাৎ অর্গানিক উপায়ে, সেফ ফুড যেটাকে আমরা বলি। এবং আমার দুই হাতে যে ফুলকপি দেখতে পাচ্ছেন, রঙিন ফুলকপি, একটাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার শরীর ভালো রাখতে বা মেদ কমাতে অনেক সাহায্য করবে। এবং এই যে ইয়েলো যে হলুদ ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যেটা আপনার সৌন্দর্য এবং স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো করবে। দর্শক, এই ফুলকপিগুলো কিভাবে অর্গানিক উপায়ে চাষাবাদ করা হচ্ছে, কি গবেষণা করা হচ্ছে এগুলো নিয়ে, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্ম। আমি ডক্টর খালেদা খাতুন। আমি এই উদ্যানতত্ত্ব খামারে ইনচার্জ হিসাবে দায়িত্ব নিয়েছি 1 বছর হলো। উদ্যানতত্ত্ব খামার এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখানে হচ্ছে শাকসবজি, ভেষজ, মশলা, ফুল এবং ফলের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণাগুলো সেট হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এমএসের এবং পিএইচডির ছাত্রছাত্রীরা এখানে এই গবেষণাগুলো করে থাকেন এবং তাদের সবসময় এখানে যে গবেষণা করার ব্যাপারে যত ধরনের সাপোর্ট এগুলো আমরা দিয়ে থাকি। যেমন সবজির ক্ষেত্রে নতুন ফুলকপি, হলুদ ফুলকপি, পার্পেল ফুলকপি, তারপরে মশলার দিকে নতুন নাগামরিচের জাতের চাষ হচ্ছে। এখানে ছাত্রছাত্রীরা যেটা উপকৃত হচ্ছে, তারা ক্যাম্পাসের মধ্যে থেকেই বিভিন্ন রকম ফুল, বাহারি পাতা গাছ এবং ফলের গাছ, ফলের পাতা, এই সমস্ত এবং ক্রপ ভেজিটেবল সব কিছু তারা সরেজমিনে দেখে চিনতে পারছে। এই খামারের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হচ্ছে নতুন নতুন কাজ করার ক্ষেত্রে। দর্শক, এই মুহূর্তে আমরা দীপ্ত কৃষি টিম আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগে, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন উদ্যান তত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর জসিম উদ্দিন। এখানে আমরা যে মাঠটা আছি এটা হচ্ছে গবেষণার মাঠ, এবং এই গবেষণার মাঠে আমরা আজকে দুটো গবেষণা নিয়ে কাজ করব। একটা হচ্ছে ফুলকপির উপর গবেষণা, আর একটা হচ্ছে ব্রোকলির উপর গবেষণা। এই মুহূর্তে আছি আমরা ফুলকপির উপর গবেষণার মাঠে, এবং বাজারে অনেক ধরনের ফুলকপি পাওয়া যায় রং বেরঙের। কোন ফুলকপি কেন খাওয়া হয় এবং কিভাবে অর্গানিক উপায়ে ফুলকপি চাষাবাদ করা যায়, সে বিষয়টা এখন স্যারের কাছ থেকে আমরা শুনবো। কি গবেষণা হচ্ছে এখানে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে তো এসে বেশ ভালো লাগছে যে চমৎকার বিভিন্ন রঙের কালারফুল ফুলকপি, তো এগুলো নিয়ে আপনারা গবেষণা করছেন। প্রথমে যদি সরাসরি গবেষণার বিষয়টাই জানতে চাই, তাহলে একটু যদি যে আমাদের মেইনলি গবেষণার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু কেমিক্যাল ফার্টিলাইজারটা আমদানি নির্ভর, যাতে কেমিক্যাল ফার্টিলাইজারের পরিমাণটা কীভাবে কমিয়ে আনা যায়, আমাদের টার্গেট হচ্ছে এটা। তাহলে কী হবে, একটা ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ দিয়ে দেওয়া, যেখানে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার থাকবে কিন্তু কম পরিমাণে, যেটা না হলেই নয়, কিন্তু পাশাপাশি যে ফার্টিলাইজারের যে অভাবটা, কেমিক্যাল ফার্টিলাইজারের অভাবটা আমরা এই যে বায়ো ফার্টিলাইজার দিয়ে বা বায়োস্টিমুলেন্ট দিয়ে ফুলফিল করি। দীপ্ত কৃষি টিম বিভিন্ন কৃষকের ফিল্ডে যায় এবং সেখানে দেখি যে সাধারণত ফুলকপি করার জন্য তারা অনেক রাসায়নিক সার ব্যবহার করে, পটাশ, ইউরিয়া তো ফুলকপিতে মাস্ট। তো সেটা অত্যাধিক পরিমাণে ব্যবহার করলে পরিবেশের কি ক্ষতি হতে পারে, সেটা মানবদেহের জন্য কি ক্ষতি হতে পারে, এবং আমাদের যে ল্যান্ড, জমি, সেটার কি ক্ষতি হতে পারে? এটা হচ্ছে কি, আমাদের যে কেমিক্যাল ফার্টিলাইজারটা যদি বেশি পরিমাণে হয়, তাহলে কি হচ্ছে, ইউরিয়া বেশি পরিমাণে দিলে কিন্তু আমাদের প্রচুর উদ্বায়ী মানে অ্যামোনিয়া গ্যাস হিসেবে বা মানে পরিবেশের সাথে বাতাসের সাথে মিশে যায়, তাহলে কিন্তু আমাদের বাতাসের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা ইফেক্ট হয় এটা পড়ে। আর যদি মাটিতে বেশি হয়, এটার প্রবলেম হচ্ছে মাটির তো গুণাগুণ নষ্ট হয়ে যায়, পাশাপাশি যে বৃষ্টির সাথে যে এই পানি গিয়ে নদীতে পড়ে, তাতে কিন্তু আমাদের এই যে মাছও নষ্ট, মাছেও কিন্তু এখন কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না, কারণ কি আমাদের অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার কারণে। দর্শক, আপনারা জেনে থাকবেন কৃষকদের কিন্তু কমন সমস্যাই আমরা পাই যে অসময়ে বৃষ্টিপাত বা অতিরিক্ত খরা, এসব কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি এটার কারণটাই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। পাশাপাশি আরেকটা কৃষকরা কিন্তু আরেকটা বিষয় বলে যে এক সময়ে এক সিজনে যদি এক জমিতে ফসল করে, পরের সিজনটা ফেলে রাখতে হয়। এটার কারণটাও কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করা। স্যার, এটা কি সত্যি?
এটা হচ্ছে কি আসলে এটা যে আমাদের যে ফসলের যে স্তর, আমাদের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির মধ্যে যে জৈব সারের পরিমাণ, জৈব পদার্থের পরিমাণ নর্মালি 25% থাকার কথা, কিন্তু এটা আমাদের বাংলাদেশে মাটিতে প্রায় 1.5-এর নিচে চলে আসছে। কিন্তু এখন যেহেতু অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে, অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার জমিতে কম করে না বললেই চলে অনেক এলাকায়। এই জন্য দেখা যাচ্ছে কি এক ফসল একবার করলে পরের বার আর হতে চায় না। তখন কিন্তু আবার যদি আমরা অর্গানিক ফার্টিলাইজারের জমিটাকে আবার মাটিটাকে যদি প্রস্তুত করে নিই, তাহলে কিন্তু আমরা প্রতি বছরই এই ফসল করা যাবে। তার মানে অর্গানিক ম্যাটার মাটিতে উপস্থিতি অনেক অনেক বেশি প্রয়োজন। এবং এই যে অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে যেটা উৎপাদন হয়, সেটা আমাদের খাদ্যের মানে আমরা খাওয়া বা গ্রহণ করলে আমাদের ক্ষতি হবে কোনো? এটা হচ্ছে অতিরিক্ত যদি আমাদের রিসিডুয়াল ইফেক্ট কিছু ইয়ারকে রিসিডুয়াল ইফেক্ট থেকে যায়, যদি আমাদের রিসিডুয়াল ইফেক্ট থেকে যায় তাহলে কিন্তু এটা একটু ক্ষতিকর হবে। আচ্ছা, আর যদি রিসিডুয়াল ইফেক্ট না থাকে তাহলে ক্ষতি না, কিন্তু আমাদের তো এটা এনভায়রনমেন্টাল ক্ষতি হচ্ছে। পাশাপাশি আমাদের কিন্তু এই অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, তাতে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রাও লস হচ্ছে। তাহলে এখানকার ফুলকপি কিভাবে চাষ করছেন? হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজারটা কীভাবে কমানো যায়, আমরা এই জন্য সাথে বায়ো ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি, যাতে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার জন্য কমে যেন ফলন যেন আবার কম না হয়, কারণ ফলন কম হলে তো আবার কৃষক এটা লাভবান হতে পারবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি শিক্ষার একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমাদের শিক্ষক গবেষকগণ নিরলস চেষ্টা করে যাচ্ছেন যেন তারা মানুষকে নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে পারে। আমাদের এখানে দেখেছেন যে আমরা এই মাঠে হর্টিকালচার গার্ডেনে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি ইত্যাদি যে সবজি, শীতকালীন সবজি, সেই সবজি নিয়ে গবেষণা হচ্ছে। বিশেষ করে দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের কালার্ড রঙিন যে ফুলকপি সেইগুলো চাষ হচ্ছে। এই যে সবজিগুলা উৎপাদন প্রক্রিয়া, সবজিগুলো উৎপাদন যে পদ্ধতি, সেগুলো আমরা চেষ্টা করছি যে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা গবেষণার পাশাপাশি আমাদের একটা প্রোগ্রাম আছে, আউটরিচ প্রোগ্রাম। সেই আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষকদের মাঠে যাচ্ছি, কৃষকদের ট্রেনিং করাচ্ছি এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রযুক্তিগুলা বিস্তার লাভ ঘটছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু খুব রং বেরঙের ফুলকপি, যেটা আমরা বাজারে ইতিমধ্যে কিন্তু আমরা পাই কিছুটা, এবং প্রচুর পরিমাণে দামও কিন্তু আছে এইগুলোর। থ্যাংক ইউ সো মাচ। বাহ, কি দারুণ! এটা কি পিঙ্ক কালার ফুলকপি? দেখেন, এটা কিন্তু নরমালি সাদা যে ফুলকপি একটা দাম হচ্ছে 10 থেকে 15 টাকা, কিন্তু এটা কিন্তু 50 থেকে 60 টাকা, এর নিচে পাবেন না। আচ্ছা, বেশ হলুদটা কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম বলে না যে কাঁচা হলুদ টাইপের একটা রং। আর এগুলোর দামও তো স্যার বেশি? হ্যাঁ, অনেক বেশি, কারণ 50 টাকার নিচে তো পাবেনই না, 60 থেকে 70 টাকা। শুধুমাত্র রংটার চেঞ্জের কারণেই এটা হয়েছে। স্যার, এই রংগুলো কেন চেঞ্জ হয়? এটা কি বিশেষ কোনো জাত? এটা হচ্ছে কি কালার জাতই আলাদা, ভিন্ন ভিন্ন, সাদা জাত না, কিন্তু এটাতে একটা বিশেষত্ব হচ্ছে এইটাতে অ্যান্থোসায়ানিনের পরিমাণ বেশি থাকে। অ্যান্থোসায়ানিন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ক্যান্সার প্রতিরোধক। সবাই ডাক্তার কিন্তু বলে যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি করে খাওয়ার জন্য, যে কালারফুল সবজি বেশি খেতে বলে, কারণ কি এটাতে অ্যান্থোসায়ানিন বেশি, আর এটাতে কিন্তু বিটা ক্যারোটিন বেশি, যেটা আমরা ভিটামিন এ বলি। ভিটামিন এর পরিমাণে আমাদের অনেক যে রাতকানা রোগ হয় বা অন্যান্য সমস্যা হয়, এটা কিন্তু এটাতে বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি, মানে রেটিনল যেটা বলা হয়, এটাও এখানে বেশি, তাই তো? সাদাটার চেয়ে বেশি থাকে। অর্গানিক উপায়ে আসলে এত সুন্দর ফলন স্যার কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি আসলে আমাদের কিন্তু অর্গানিক যদি আমরা বলতে চাই, তাহলে কিন্তু এই মাটিতে অনেক বছর ধরে অর্গানিক, কিন্তু আমাদের অর্গানিক না বলে যদি আমরা সেফ এগ্রিকালচার বলি, কারণ এখানে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার পরিমাণ খুবই অল্প পরিমাণে, কিন্তু বায়ো ফার্টিলাইজার বেশি দেওয়া হয়েছে, যাতে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজারের যে রিসিডুয়াল ইফেক্টটা যেন কম থাকে, জমিতে যেন না থাকে, যাতে যে পরিমাণ দিয়েছি যাতে এটা গাছ সাথে সাথে এটা গ্রহণ করে নিতে পারে। কিন্তু আমরা যদি অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিই, তাহলে এটা কি হয়, লিচিং লস হয়, আবার কিছু বাতাসের সাথে মিশে যায়, এমন মাটিতে মিশে যায়। মানে যখন আমরা তো ইরিগেশন দিতে হয়, পানি দিতে হয়, পানির সাথে মাটিতে নিচে চলে যায়, তখন কি হয়, এই যে আমার যে মাটির যে গুণাগুণটা, আমাদের যে অর্গানিক ম্যাটারটা নষ্ট হয়ে যায়, অর্গানিক ম্যাটারের পরিমাণ কমে যায়, তখন আমাদের এই মাটিতে দেখা যাচ্ছে কি এই পরবর্তী বছরে দেখা যাচ্ছে মাটিতে আর ফসল হচ্ছে না, কারণ কি মাটিতে অর্গানিক ম্যাটার নাই।
অর্গানিক ম্যাটার না থাকলে সমস্যা কি, আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার যতই দেই পরে আর কাজ করবে না। কি কি বায়ো ফার্টিলাইজার ইউজ করা হয়েছে? আমার এখানে যে আমরা যে ট্রাইকোডার্মা ইউজ করছি আর বেসিলাস পাউডার। বেসিলাস পাউডারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াটা উপকারী ব্যাকটেরিয়া। এটা আমাদের যে অন্যান্য মাটিতে যে আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার এটাকে স্টিমুলেট করে, যাতে এটা দ্রুত যেন আমাদের ইয়াতে গাছের জন্য উপযোগী হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু টিএসপি আমাদের কিন্তু দিলে আস্তে স্লো রিলিজড হয়, কিন্তু আমরা যখন বেসিলাস অথবা ট্রাইকোডার্মা বা বায়োস্টিমুলেন্ট যদি আমরা ইউজ করি, ওইগুলোকে অল্প পরিমাণে দিলেই দেখা যাচ্ছে ওইগুলোকে স্টিমুলেট করে ওই গাছের জন্য উপযোগী করে তোলে। কি পরিমাণে ইউজ করেছে? এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রেটে ইউজ করছি, যে আমরা তো এটা যেহেতু এক্সপেরিমেন্ট আকারে করছি, 1 কেজি পার হেক্টর, 2 কেজি পার হেক্টর, 3 কেজি পার হেক্টর, এভাবে আমরা দিয়ে চেক করছি কোনটাই যেন বেশি ভালো হয়। তাহলে ও যেটা ভালো হবে এইটাই আমরা পরবর্তীতে কৃষকের জন্য সাজেশন করবো। স্যার দামটা একটু বেশি হয়ে যায় না সারের ক্ষেত্রে? না না না, ইউরিয়ার দাম তো যেটা বেশি, আর আমাদের তো এটা লাগে অল্প পরিমাণে। দেখা যাচ্ছে পাউডার লাগে 50 গ্রাম 20 গ্রাম, এতে 1 গ্রাম পার লিটারে আমরা স্প্রে করে দিই, আচ্ছা, যাতে 1 লিটার 1 গ্রাম দিলেই হয়। তাহলে তো কৃষক এখানে দামেও সাশ্রয় দামেও হচ্ছে। সাশ্রয় হবে, এবং এটা কিন্তু পরিবেশের জন্য আমাদের জন্য এটা, আমরা এই জন্য এটাকে বলছি ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। চমৎকার স্যার, এটার কালার বা আপনার হাতেও যে কালারটা এত সুন্দর, যেটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে। এই আকর্ষণীয়তা কিন্তু এই রঙের উপরও নির্ভর করে, তাই না? হ্যাঁ, কারণ এই যে এটা যে পার্পল কালার, এই জন্য অ্যান্থোসায়ানিনের পরিমাণ বেশি থাকে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, যেটা আমাদেরকে যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ, আমাদের যে ফ্যাট রিমুভিং যেগুলো, এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে ফ্যাট, আমরা তো অনেকে অনেক কিছু বলি যে কীভাবে ফ্যাট রিমুভ করব, কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি যদি আমাদের এই অ্যান্থোসায়ানিন পরিমাণ বেশি থাকার কারণে এটাতে যদি আমরা এই ধরনের সবজি বেশি খাই, তাহলে এগুলোতে ফ্যাটের পরিমাণ কম থাকে, তাহলে ক্যালোরির পরিমাণ বেশি কিন্তু ফ্যাটের পরিমাণ কম থাকে। আর হলুদটা হচ্ছে বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে, যেটা আমাদেরকে ভিটামিন এর প্রিকারসার বলা হয়। এটা অ্যান্টি এইজিং এজেন্ট হিসেবে কাজ হয়, এবং এটাতে কিন্তু চোখের জ্যোতি, যেটা আমাদের অনেক সময় ভিটামিন এর অভাবে যেটা রাতকানা রোগ যেটাকে আমরা বলি, চোখের জ্যোতি কমে যায় অনেক সময়, কিন্তু এইটা যদি আমরা যাদের ভিটামিন এর অভাব আছে তাদেরকে এটা যদি মানে সবজি হিসেবে খেতে বলা হয়, তাহলে তার কিন্তু এর যে অভাবটা পূরণ হয়ে যায়। স্যার ফুলকপি নিয়ে তো আমরা জানলাম, আমি শুনেছি যে ব্রোকলি নিয়েও আপনারা গবেষণা করছেন, সেই মাঠে একটু যেতে চাই, গবেষণা ফিল্ডে। আমাদের সামনে আমরা আরও একটি গবেষণা ফিল্ডে আছি, এবং আমি যতটুকু জানি এখানকার শিক্ষার্থীরা এই গবেষণাগুলো পরিচালনা করে, আপনারা সুপারভিশনে থাকেন। এখন তো আছি আমরা হচ্ছে ব্রোকলির ক্ষেতে, এবং এটা হচ্ছে একটা গবেষণা চলছে, ওই পাশে আরেকটা গবেষণা চলছে। দুটো গবেষণা সম্পর্কে যদি একটু বলতেন আমাকে, এই পাশে কি চলছে? এইটা যে এই পাশে যেটা চলছে, আমরা কি একটা নরমালি কিন্তু ব্রোকলি যে গাছ, একটা গাছে একটা ব্রোকলি হয়। আচ্ছা, কিন্তু আমরা এখানে দেখতেছি যে 3 বছর তো এই গবেষণাটা করতেছি, যে পিঞ্চিং যদি আমি প্রথম লাগানোর 15 দিন পরে যদি মানে মেইন কাণ্ডটা কেটে দিই, এপিক্যাল পার্টটা কেটে দিই, তাহলে কি হবে, আমাদের এই যে দেখেন এই যে ব্রাঞ্চ হচ্ছে, একটা গাছে 2 থেকে 3টা মানে 3 থেকে 5টা ব্রাঞ্চ হয়। আচ্ছা, এটা কি কিছুদিন আগে কাটা হয়েছে, হ্যাঁ, তাই না? এটা কিন্তু আমরা যখন এটাও কিন্তু লাগানোর সাথে সাথে, আচ্ছা, যে আমরা লাগানো এটা কিন্তু কোনো ব্রাঞ্চ করা হয় না, কাটা হয় না। আর দেখেন এই যে দেখেন এটা কিন্তু ওই 15 দিনের দিন কেটে দেওয়া হয়েছে, এই জন্য দেখেন 3টা ব্রাঞ্চ হয়েছে, দারুণ, 3টাই কিন্তু ব্রোকলি হয়েছে, যেখানে একটা হওয়ার কথা দেখেন 3টা হয়েছে। প্রথম আবার একটা হারভেস্ট করলাম, পরে আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে আরেকটা, আবার ডিউরেশনটা হারভেস্টিং যে ডিউরেশন, আমাদের সবসময় জন্য ব্রোকলিটা যেন একটা লং টাইম থাকে, বাজারে থাকে। সিঙ্গেলটা তো স্যার একটু বড় হচ্ছে, সিঙ্গেলটা একটু বড় হবে, কিন্তু আমার যেহেতু ওইখানে এটা মনে করেন সিঙ্গেলটার কত ওজন হতে পারে? 400 গ্রাম। 400 গ্রাম। 400 গ্রাম আর হয়। আমরা আর যে এটা এখানে কিন্তু- 3টা পাচ্ছি, এই যে যেমন দেখেন এখানে এই 3টা, অনেক জায়গায় 5টা। দর্শক আমরা এটা দেখি, হ্যাঁ, এই যে দেখেন। এইখানে, আরে বাবা, এখানে তো 1 2 5টা। 3 4, কই 5টা কি আরেকটা মনে হয় ওই পাশ থেকে হবে না? হ্যাঁ, ওই যে শাখা বের হচ্ছে। 5টা। 5টা, তার মানে এগুলো কি একটা বড় হবে স্যার? একটা 200 থেকে 250 গ্রাম হবে, এটা আরো বড়। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই চমৎকার। এবং একটা যদি 200 থেকে 250 গ্রাম হয় স্যার, 3টায় আমার আবার 750 হচ্ছে। একটা গাছে তাহলে কত হবে স্যার? 3 থেকে 5টা হয়, 3টা যদি হয় তাহলে 750 গ্রাম, আর 5টা হলে? 5টা হলে তো আপনি 5 দুগুণে 1000 গ্রামের বেশি হচ্ছে। 1000 গ্রাম, মানে আর কিন্তু নরমালি যখন আমি সিঙ্গেল করতেছি, এটা কিন্তু 400 গ্রামের বেশি না, 350 থেকে 400 গ্রাম।
তার আচ্ছা। মানে দ্বিগুণ ফলন হয়ে যাবে। কাটবেন কোথায় একটু যদি বলতেন, আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন এই যে- কোনটা কাটছেন। এই যে আমি যখন কাটলে Pinching-টা করছেন কোথায়? পিঞ্চিংটা করছি যে মেইন কান্ডটা এই যে কেটে এটা হ্যাঁ। এইটাতে হ্যাঁ। এখানে কি ও যখন ও একটু বড় হলো তখন কি করলেন? এই কেটে দিলাম পুরো এপিক্যাল বাটটা কেটে ফেলছি। সেটা কি তেচরা ভাবে না বা না একদম স্কয়ার করে আচ্ছা রাউন্ড করে। কি দিয়ে কাটছেন? এই যে আপনারা একদম সিজার যেগুলো আছে ধারালো হতে হবে, আচ্ছা। যাতে একটা নেই যেন কেটে কষ্ট ফেলা যায়। যেন না পায় হ্যাঁ, গাছটা। আচ্ছা তারপরে তারপর ওটা কেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি এটা থেকে আপনার এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গাছের অক্সিজেন তৈরি হয়, অক্সিজেনটা উপরের দিকে ওঠে, মানে ভার্টিক্যাল মুভমেন্ট হয়। আর যদি আমরা এপিক্যাল পার্টটা কেটে দেওয়ার পরে অক্সিজেনের কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, তখন সাইটোকাইনিনের কার্যকারিতা বেড়ে যায়। মানে শাখা প্রশাখা শাখা ডালপালা। প্রশাখা, সাইটোকাইনিনের মেইন কাজ হচ্ছে শাখা প্রশাখা তৈরি করা। স্যার আপনি তো 15 দিনের কথা বললেন, আমি জানি যে গবেষণা ফিল্ডের এক একটা এক এক ভাগ, আপনি 20 দিন পরেও বা 30 দিন হ্যাঁ। পরেও কেটে দেখছেন যে আমি আসলে দেখছি কোনটা এটা রেজাল্ট যেহেতু কেমন। আমার রিসার্চ, এই জন্য আমি আর 15 দিনে একবার কেটে দেখছি, 25 দিনে কেটে দেখছি, দেখছি যে 15 দিনেরটাই সবচেয়ে ভালো হয়। 15 দিনে কয়টা শাখা প্রশাখা বা হ্যাঁ, কয়টা 3 থেকে ব্রোকলি 5টা। পাচ্ছি? আর 25 দিনের পরে কাটলে 25 কি দিনের হয়? পরে দেখাচ্ছে কি ওটা হচ্ছে লেট হয়ে যাচ্ছে, কারণ লেট হয়ে গেলে কি আমাদের তো শীতকালটা কম থাকে, যদি শীতকাল না থাকে তাহলে কাঠগুলো কিন্তু সুন্দরভাবে ফর্ম করবে না। দারুণ দারুণ। এই জন্য কাঠ যেন ফর্ম করার জন্য শীতকালটা যেন পায়, এই জন্য যদি আমরা 15 দিন কেটে দিই তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইনভারমেন্টটা আমাদের যে টোটাল যে টেম্পারেচার দরকার এটা প্রপারলি পায়। এই যে এখানে যে করছেন, এখানে অতিরিক্ত সার বা অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন কিনা? না না না, এখানে অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন নাই, কেন আমরা যখন এপিক্যাল পার্টটা কেটে দিছি এখানে যে অক্সিজেন যে তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি স্টপ হয়ে গেছে, তখন যে ওই প্ল্যান্টের মধ্যে কিন্তু সাইটোকাইনিন কাজ করে সাইড ব্রাঞ্চ তৈরি করে ফেলছে, কারণ এটার জন্য আলাদা করে কিন্তু আমি কোনো অতিরিক্ত ফার্টিলাইজার বা কোনো কিছু দিইনি। দারুণ স্যার, ফুলকপিতে হবে কিনা এটা? হ্যাঁ, ফুলকপিতে আগামীতে করবো ইনশাল্লাহ। আমাদের আচ্ছা। ওইখানে একটা ফুলকপিতে আসছে, আমরা চেষ্টা করবো আগামী বছর ফুলকপির উপর এটা করবো। বাহ, খুবই ভালো লাগছে। যদি কৃষকরা ফুলকপি যদি একাধিক পায় তাহলে দেখা হ্যাঁ। যাবে যে এটা ফলন মানে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। মার্শাল্লাহ, এই পাশেও গবেষণা ফিল্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ। তবে আজকে যেহেতু আমরা এগুলো নিয়েই কথা বললাম স্যার, খুবই ভালো লাগলো। আপনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্রোকলি এবং ফুলকপি নিয়ে বা অন্যান্য গবেষণার ক্ষেত্রে যদি আমি বলেন। আসলে আমাদের দেশের কিন্তু যে আমাদের যেহেতু ক্রমবর্ধমান মানুষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি আমাদের জমি তো কমে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে কম জমিতে যেন বেশি ফলন পাওয়া যায়, এটাই আমার মেন টার্গেট। আর আমাদের দেশে কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি, ব্রোকলি এইগুলা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু আমাদের যেহেতু জায়গা কম, তাহলে আমাদের টার্গেট নিতে হবে ফলন কিভাবে বাড়ানো যায়। কিন্তু আমি যদি ফার্টিলাইজার দিয়ে ফলন বাড়ালে আমার পাশাপাশি কি হয়, জমির মান নষ্ট হয়ে যায়, পরিবেশের ক্ষতি হয়। তাই আমি চেষ্টা করছি যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মাধ্যমে, কালচারাল প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে ফলন বাড়ানো যায়, যেটা ইকো ফ্রেন্ডলি হবে, পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না। স্যার অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি গবেষণা করে কৃষকদেরকে নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের কৃষকরা মাঠেও এটা ট্রাই করবে। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা এটা সবাই জানুক, এবং যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের কাছে পরামর্শ নিই কীভাবে করলে ভালো হয়, যেন এটা আমরাও চাই কৃষক পর্যায়ে এটা ছড়িয়ে পড়ুক এবং আমাদের ব্রোকলির ফলন দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। মাশাআল্লাহ, আগে তো এগুলো আমদানি করা হতো, হ্যাঁ, হ্যাঁ। এখন তো তাহলে আমরা উৎপাদন বৃদ্ধি করে রপ্তানিও করতে পারবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। ভেজিটেবল রপ্তানি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ, আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। একটা বিষয় কি বুঝতে পারছেন যে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য আমাদের জায়গাও কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা প্র্যাকটিসটাকে চেঞ্জ করব, অর্থাৎ আধুনিক বিজ্ঞান যেমন কৃষিতে ঢুকে গেছে, তখন দেখতে পাচ্ছেন এই যে ব্রোকলি, যেখানে একটা ব্রোকলি উৎপাদন করে কৃষকরা বাজারে নিয়ে যেতেন এবং এক সিজনেই হতো, এখন কিন্তু ব্রোকলির উৎপাদন এবং ডিউরেশনটা অনেক বেশি বাড়বে। মানে কৃষক কিন্তু একের পর এক ক্ষেত থেকে নিতে পারবে এবং একটা গাছে 3টা থেকে 5টা পর্যন্ত ব্রোকলি পাবে। সত্যি এই গবেষণাগুলো প্রশংসনীয়। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।